রাখাইনে করিডোর নিয়ে জনগণকে পাশ কাটাচ্ছে সরকার, মন্তব্য তারেক রহমানের। সিদ্ধান্ত নিতে হবে সংসদে। অবৈধ সম্পদের পথ বন্ধ না হলে পুলিশ সংস্কার অসম্ভব। সাবেকরা বলছেন, আইন করলেই মানসিকতা বদলাবে না। ঠিকাদার পালিয়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে সড়কের কাজ বন্ধ 1.5 বছর, স্থানীয়দের দুর্ভোগ। শেরপুরে প্রতি বছরই বন্যায় ডুবছে বাড়িঘর, ফসলি জমি। নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সরকারের একটি অংশ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তারেক রহমান কথা বলেন। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশ। বৃহস্পতিবার বেলা 2টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক দলের নেতাকর্মীরা। কখনো রোদ আবার কখনো বৃষ্টি উপেক্ষা করেই চলে মে দিবসের এ সমাবেশ। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এ সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে। নয়াপল্টনের এ শ্রমিক সমাবেশের জনস্রোত ছড়িয়ে পড়ে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল সহ আশপাশের বিভিন্ন এলাকায়। মে দিবসের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে শ্রমিক সহ সবার অধিকার বুঝিয়ে দিতে। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবতে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিষয়ে আলোচনা পর্যন্তই সরকারকে সীমাবদ্ধ থাকতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জনগণকে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলবে। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থন, ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে করবে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে
যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে নির্বাচনের আগেই ইসি পুনর্গঠন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় এ দাবি করেন নেতারা। এ সময় প্রবাসী শ্রমিকদের ভোটের অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উঠে আসে নিপীড়িত শ্রমিকদের নানা বঞ্চনার কথা। বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। দাবি করেন আগামী নির্বাচনের আগেই ইসির পুনর্গঠন করতে হবে। ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও গণমাধ্যম কর্মীদের দুর্দিন কাটেনি বলে উল্লেখ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। কারণ আমরা দেখেছিলাম এই গণ অভ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখনই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে, তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে পড়েছে। নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটের অধিকার নিশ্চিতের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। বলেন তাদের বঞ্চিত রেখে নির্বাচন দেয়া আরেকটি বৈষম্যের শামিল। পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়, সেটির জন্য আমরা তাদের সুদৃষ্টি আশা করছি। দলমত নির্বিশেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনের কথাও জানান এনসিপি নেতারা। তাদের অধিকারের জায়গাটা আমরা এত বছর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন সব নারী, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন নেতারা। বৃহস্পতিবার সকালে রাজধানী পুরানা পল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে পুরানা পল্টনে জড়ো হতে থাকেন শ্রমজীবীরা। সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য তাদের। ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। সমাবেশের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে সব মানুষকে সম্মান দিতে হবে। নারী শ্রমিকদের মর্যাদা রক্ষার উপরও গুরুত্ব দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দিবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে নেতারা বলেন, দেশের উন্নয়নে মালিক শ্রমিক বৈরিতা নয়, প্রয়োজন ঐক্য। আমরা মালিক শ্রমিকের সাথে একটা হৃদ্রতা চাই, যে মালিক ও শ্রমিকদেরকে দেখবে, শ্রমিকরাও মালিককে দেখবে। গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা যারা আছি, আমরা মালিকের সাথে আলোচনা করব, বারবার বসবো, সমস্যার সমাধান করব। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশকে নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাইলে সবার আগে সামাজিক বিভাজন দূর করতে হবে। আইন দিয়ে পুলিশের মানসিকতার পরিবর্তন সম্ভব না।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে এক আলোচনা সভায় এ মতামত উঠে আসে সাবেক পুলিশ কর্মকর্তা ও বিশিষ্টজনের বক্তব্যে। তারা বলেন, সম্পদ অর্জনের অবৈধ পদ্ধতি বন্ধ না করলে পুলিশ সংস্কার অসম্ভব। পুলিশ সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার এই আয়োজন রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে। অনুষ্ঠানে অংশ নেন ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। গণতন্ত্র বলতে আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে। এ সময় শিক্ষাবিদ ও গবেষকরা বলেন, সংস্কার কমিশন পুলিশের সমস্যা উপলব্ধি করতে পারেনি। জনপ্রিয়তা কমার কারণ খুঁজে বের করতে হবে, বন্ধ করতে হবে অবৈধ সম্পদ অর্জনের পথ। সংস্কার কমিশনের রিপোর্ট সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না। পুলিশ একটা ভূমিকা রাখতে পারে, কিন্তু কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নেবেন, কোনটাকে নেবেন না, এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, অতীতে পুলিশ যেভাবে দুর্নীতি করেছে তা ঠেকাতে সমাজের ভেতর থেকেই দাবি উঠতে হবে। স্বাধীনতা দিলে স্বাধীনতা ভালো লাগে না, গোলামি করতে খুব ভালো লাগে। অনেক প্রাপ্তি পাওয়া যায়, অনেক লাভবান হওয়া যায়। এই যে মনোবৃত্তি, দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া উচিত। রুলস রেগুলেশনসগুলো চেঞ্জ করা দরকার, সেগুলো আমরা করলাম না। তো তাহলে আমাদের কথার মধ্যে বৈপরীত্য রয়ে গেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশকে যথাযথভাবে পেশাগত করতে চাননি। বক্তাদের মতে, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। পুলিশের সাথে জনতার বিভক্তির কারণও খুঁজতে হবে। আমি আজ বুঝেছি, শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। ব্যবসায়ী ও নাগরিক প্রতিনিধিরা বলেন, দেশে আইন থাকলেও প্রয়োগ নেই বলে অভিযোগ বিদেশি ক্রেতাদের। তবে রাজনীতি বা শাসন ব্যবস্থার পরিবর্তন না হলে পুলিশের সার্বিক পরিবেশের উন্নতি হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 4 জেলের খোঁজ পাওয়া যায়নি এখনো। বৃহস্পতিবার সকালে দমদমিয়া সংলগ্ন লালদ্বীপ পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, সকালে ক্যাম্প থেকে অনেক জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। প্লাস্টিকের ড্রামের ভেলা বানিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে 4 জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার সময় নদীতে ঝাঁপ দিয়ে বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলেদের উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর আগে গত 8 এপ্রিল নাফ নদীর মোহনা থেকে 11 জেলেসহ 5টি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবির মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় তাদের। ঠিকাদারি প্রতিষ্ঠানের পালিয়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে 1 কিলোমিটার সড়কের কাজ বন্ধ আছে প্রায় 1.5 বছর। এতে সড়কটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, কাজ শেষ করতে নতুন করে ঠিকাদার নিয়োগে নেওয়া হয়েছে উদ্যোগ। 2022 সালের ডিসেম্বরে বগুড়ার সারিয়াকান্দিতে 60টি গ্রামের প্রায় 8000 মানুষের চলাচলের জন্য প্রায় 1 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। কান্দিতে 7টি গ্রামের 8000 মানুষের চলাচলের জন্য প্রায় 1 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় এলাকার কয়েরপাড়া মসজিদ থেকে দেলুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ডিটিসি SFCPL। ঠিকাদারি প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে প্রায় 80 লাখ টাকার বিল তুলে পালিয়ে যায়। ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বেহাল সড়কটিতে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। রাস্তা মানে যে খুঁড়ে ড্রেন করে থেকে গেছে, এখন রাস্তা হাঁটা চলা খুবই অসুবিধা। আর রাস্তার মাঝখানে ভালো রাস্তা কাটে 2টা ব্রিজ করছে, যে ব্রিজের কোনো দরকার নাই। 1 বছর তারা পাইলে চলে গেছে, রাস্তাটা খুব কষ্ট করে থেকে গেছে, খুঁড়ে টুড়ে নন্ন করে থেকে গেছে। এই রাস্তা মানুষের লোকজন যাওয়া আসি করা খুব কষ্ট হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকা সড়কটি নির্মাণে 2,57 লাখ টাকা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে। বাকি কাজ শেষ করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পূর্বের ঠিকাদারের বিষয়ে একটি সমস্যা ছিল, ইতিমধ্যে জায়গাটি আমি ভিজিট করেছি। আমরা ইতিমধ্যে রিটেন্ডারে চলে গেছে আমার ডিপার্টমেন্ট। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং কাজটি আমরা চালু করতে পারব।
2023 সালের মধ্যে সড়কটি নির্মাণের কাজ শেষ হবার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 15%। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। কুয়াকাটা সৈকতে পর্যটকদের গলার কাটা, সমুদ্রে বিলীন হওয়া পুরনো বিভিন্ন স্থাপনার ভগ্নাংশ এবং পুরনো জিও ব্যাগ। সমুদ্রে নামলে আহত হচ্ছেন পর্যটকরা। যত দ্রুত সম্ভব এসব কংক্রিটের ভগ্নাংশ ও জিও ব্যাগ সরানোর দাবি পর্যটকদের। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। বছর দুয়েক আগেও কুয়াকাটা চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ছিল সৈকতের জিরো পয়েন্ট। পর্যটন কেন্দ্র ঘোষণার পর সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পাড়ে ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো। পানির নিচে থাকা সেসব স্থাপনার ভগ্নাংশ এখনও সরানো হয়নি। সৈকতের বালু ক্ষয় হয়ে বেরিয়ে এসেছে এসব স্থাপনার বিভিন্ন অংশ। সৈকতের যেসব স্থানে পাউব জিও ব্যাগ ফেলেছিল সেগুলো শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। অনেক ব্যাগের স্থানে দেখা দিয়েছে ছোট বড় গর্ত, ফলে সৈকতে আহত হচ্ছেন পর্যটকরা। জিও ব্যাগ আছে, সেগুলো শ্যাওলা পড়া, স্লিপ করে অনেকে আহত হইতে পারে। আমি নিজে আহত হয়েছি। সিমেন্টের কংক্রিট না জানি বিল্ডিং ভাঙা কংক্রিট, হ্যাঁ, এগুলো একটু বড় বড় সাইজ, ঠিক আছে। এগুলো যদি একটু উঠাই ফেলায় তাহলে আমাদের জন্য, পর্যটকের জন্য ভালো হয়। ঈদ উল ফিতরের ছুটিতে সৈকতে নেমে আহত হন 5 শতাধিক পর্যটক। তাই পুরনো স্থাপনার ভগ্নাংশ এবং জিও ব্যাগ সরানোর দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যেন এই কংক্রিটের ভাঙ্গা অংশ এবং শ্যাওলাগুলো যেন অপসারণ করে নিরাপদ পর্যটকদের গোসল এবং ভ্রমণ নিশ্চিত করা হয়। এরই মধ্যে পুরনো স্থাপনার ভগ্নাংশ সরানোর কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। জিও ব্যাগগুলোতে যে শ্যাওলা ধরা আছে, আমরা এই আসন্ন বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে থাকে, সেখানে পুরনো বস্তাগুলো অপসারণ করে ওখানে নতুন জিও ব্যাগ প্রোটেকশনের জন্য দেওয়া হবে। কুয়াকাটা সৈকতকে নিরাপদ রাখতে এবং সৌন্দর্য বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে 4টি পাহাড়ি নদীতে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছরই বন্যায় ডুবে যায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলি জমি। এতে বছরে ক্ষতি হচ্ছে কয়েক কোটি টাকার। খননের অভাবে ভরাট হওয়ায় দখল হয়ে যাচ্ছে নদী তীরের এলাকা। এই অবস্থায় অবিলম্বে নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। গত বছরের অক্টোবরে পাহাড়ি ঢল ও বন্যায় শেরপুরে ফসল, ঘরবাড়ি ও মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয়। শুধু কৃষিতেই ক্ষতি হয় 700 কোটি টাকার। প্রতি বছরই এমন অবস্থা হয়। ঢল ও বন্যার পানিতে থাকা বালিতে ভরাট হচ্ছে মহারশি, ভোগাই, চিল্লাখালী এবং সোমেশ্বরী নদী। দখল হয়ে যাচ্ছে নদী তীরের এলাকা। এছাড়া নদীগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় প্রতি বছরই কয়েক কোটি টাকার ক্ষতি হচ্ছে। খালি জ্বালামালা খুঁটিকের এই বগল দিয়ে জায়গা বান্ধি মতে দেন। এই বাঁধটা একদম নিচু হয়ে গেছে, আর একটু বন্যা হলে আমাদের বাজারের ভেতর দিয়ে একদম পানি চলে আসে। সংস্কারের অভাবে একটুখানি ভেঙে গেলে পরবর্তীতে দেখা যায় যে এটার ওই কিছুক্ষণের মধ্যেই যেমন এখন অনেক বড় ভাঙ্গা দেয়, তো যার জন্য এই ক্ষয়ক্ষতি ফেরানো যায় না। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে, তবে অর্থ স্বল্পতার কারণে পুরোপুরি কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ পুনর্বাসনের চিল্লাখালী নদীতে, এরপরে মহারশি নদীতেও আমাদের কাজ চলতেছে। তবে বরাদ্দ অপর্যাপ্ততার কারণে আমরা সব জায়গায় হয়তো কাজ করতে পারছি না। আমাদের চাহিদা প্রেরণ করা রয়েছে। দীর্ঘদিন ধরেই পাহাড়ি নদীতে শক্ত বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অটোরিকশার চালক। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার 2 যাত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বসিলা ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। দুর্ঘটনার পর আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়ার আগেই মারা যান অটোরিকশার চালক সাদিকুল। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যান চালক। স্বজনেরা জানান, সাদিকুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারে তার স্ত্রী ও 2 সন্তান আছেন। যশোরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। 5 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে এবার। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। লক্ষ্যমাত্রা থেকেও 52,000 মেট্রিক টন চাল বেশি উৎপাদন হওয়ার আশা করছে কৃষি বিভাগ। 2020-21 মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়।
আর উৎপাদন হয় 6,83,500 মেট্রিক টন চাল। পরের টানা 4 বছর উৎপাদন নিম্নমুখী থাকায় অনেকেই ধান চাষ করেননি। তবে চলতি মৌসুমে 450 হেক্টর জমিতে কম আবাদ করেও 7,36,436 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষকরা বলছেন রোগবালাই কম হয় বিঘা প্রতি 3 থেকে 4 মণ পর্যন্ত বেশি উৎপাদন হয়েছে। বিঘে ভুই আপনার 20-30 মণ করে ধান হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই। এই গত কয়েক বছরের ভিতরে এইরকম ধান হয়নি। এই মৌসুমে অন্য বছরের থেকে এ বছরের ধান আমাদের খুব ভালো ধান হয়েছে। এবার যে ধান হয়েছে তাতে 28 মণ 30 মণ ধান ইনশাল্লাহ আমরা পাচ্ছি। আশা করি ভালোই দেখা যাচ্ছে। আমাদের বিঘা প্রতি 16,000 টাকা খরচ আছে। কৃষি বিভাগ জানায় আবহাওয়ার পাশাপাশি নতুন জাত ও প্রযুক্তি ব্যবহার করায় ধানের উৎপাদন ভালো হয়। এবারের আবহাওয়াটা ছিল একেবারেই আমাদের চাষাবাদের অনুকূলে, বোরো চাষের অনুকূলে, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো ধরনের রোগ পোকামাকড় আমরা এবার আসতে দিনে আমাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক আমাদের মনিটরিং ব্যবস্থা ছিল এবং কৃষকদেরকে আমরা নির্বিঘ্নে বোরো চাষের জন্যে আমরা একদম ডোর টু ডোর আমরা কৃষকদের সেবা দিয়ে যাচ্ছি। ধান চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে এবার কৃষকের পাশাপাশি ভোক্তারাও উপকৃত হবেন বলছে সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের বীজের। এই বীজকে কালো সোনা বলে এই অঞ্চলের মানুষ। সেই বীজ উৎপাদনে ক্ষেত থেকে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল পেকে এখন ধূসর রূপ নিয়েছে। ফলনও হয়েছে বেশ। পেঁয়াজের বীজের দামও ভালো, তাই স্থানীয়ভাবে এর নাম দিয়েছে কালো সোনা। পেঁয়াজের বীজ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে এ জেলা। নভেম্বর-ডিসেম্বরে আবাদ শুরু হয়ে পরিচর্যার পর এখন ফসল ঘরে তোলার পালা। এই সময়টাই এই বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক এবং এই কাজের সঙ্গে সম্পৃক্ত দিনমজুররা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে দাবি চাষিদের। লেবার কাস্টিং দিয়ে মোটামুটি তাতে আল্লাহ দিলি মনে করেন আমরা খুশি আছি যে মনে করেন আমাদের ফলন খুবই ভালো হয়েছে। এই দানার ভিতরে কালো কালো যে দানা আছে, এই দানাটা বিক্রি অনেক দাম, সেজন্য আমরা এই দানাটা লাগাই। বীজ উৎপাদন করে এলাকার চাষিদের এখন আর্থিক সচ্ছলতা ফিরেছে, হচ্ছেন স্বাবলম্বীও। দানা ক্ষেত করে সবাই লাভবান হয়, এই কারণে এই দানা ক্ষেতটা খুব আগ্রহ করে। আমাদের এই বীজ সারা দেশে আসা যাওয়া করে এবং বিভিন্ন দেশ থেকেই আমাদের এলাকায় দানা নেওয়ার জন্য আসে। কৃষি বিভাগ বলছে গুণগত মান এবং জাত ভালো হওয়ায় এই বীজ জেলার চাহিদা মিটিয়ে আরও 35টি জেলার চাহিদা পূরণ করছে। আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। আমরা আশাবাদী যে আগামী দিনগুলো যদি একটু আবহাওয়া ভালো থাকে, কৃষকরা খুব ভালোভাবে তাদের পেঁয়াজের বীজ ঘরে তুলতে পারবে। জেলায় এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1,854 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। আর বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 964 মেট্রিক টন, যা গত মৌসুমে ছিল 946 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বাইরে স্থানীয় কারখানাও উন্নত কর্মপরিবেশে গুরুত্ব দিচ্ছে। এমন একটি প্রতিষ্ঠান এক্সক্লুসিভ ক্যান পেয়েছে পরিবেশ বান্ধব কারখানার আন্তর্জাতিক লিড সনদ। অর্থনীতিবিদরা বলছেন বিশ্বায়নের যুগে এ ধরনের কারখানার চাহিদা বাড়বে, এজন্য সরকারি নীতি সহায়তা ও অর্থায়ন সহজ করার পরামর্শ তাদের। রং, খাদ্যপণ্য, প্রসাধনী সহ বিভিন্ন রকম পণ্য বাজারজাতে কন্টেইনার, প্যাকেজিং অ্যাক্সেসরিজ উৎপাদন করে এক্সক্লুসিভ ক্যান। গাজীপুরে এই কারখানায় তৈরি পণ্যের ক্রেতা স্থানীয় বাজারে ব্যবসা করা দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। কারখানাতে কাজ করেন প্রায় 800 শ্রমিক। দেশের 2 শতাধিক রপ্তানিমুখী পরিবেশবান্ধব পোশাক কারখানার কর্মপরিবেশ এ কারখানার উদ্যোক্তাকেও উৎসাহিত করেছে। তাই সৌরবিদ্যুৎ ব্যবহার, পানির অপচয় রোধ, কারখানা চত্বরে সবুজায়ন সহ নানা সূচক নিশ্চিত করে পেয়েছেন আন্তর্জাতিক লিড প্লাটিনাম সনদ। ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ, সেখানে স্মোক আছে কিনা, সেখানে দূষিত পানি ডিসচার্জ হচ্ছে কিনা, আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতেছি কিনা, আমরা পানির রিসাইকেল ইউজ করতেছি কিনা, সব কিছু মিলে কিন্তু আমরা যে লিড সার্টিফিকেটটা অর্জন করলাম, সেটা দিয়ে আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এলডিসি উত্তরণের পরে বা এলডিসি উত্তরণের পূর্বেই
আমার এই সার্টিফিকেট আমার বায়ারদেরকে এবং আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করতে যাব তখন এটা আমাকে অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট দেবে। সারা বিশ্বেই সচেতন ক্রেতারা পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে সরব হচ্ছেন। তাই দেশের অন্যান্য খাতে পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুলতে পোশাক খাতের মতো কর ছাড় সহ নীতি সহায়তার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ওভারঅল বিজনেস, ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, তারপর হলো ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, হ্যাঁ, তারা যাতে এই দিকে আরও বেশি এবং দ্রুত ধাবিত হয় তার জন্য একদিকে পলিসি রেগুলেটরি ইনসেন্টিভ ক্রিয়েট করতে হবে, আরেকদিকে তাদের জন্য এটা সহজ করে তুলে দিতে হবে। টেকনোলজি অ্যাক্সেসের ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে, গ্রিন স্কিলস, এগুলো কিন্তু ম্যানেজ করতে আপনার স্পেশালাইজ স্কিলস প্রয়োজন হয়। পর্যবেক্ষকরা বলছেন পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে বিনিয়োগ বেশি হলেও পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে খরচ কমে, বাড়ে কারখানার উৎপাদনশীলতা ও বাজারে প্রতিযোগিতা সক্ষমতা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ $321 কোটি পরিশোধ করা হয়েছে, যা গত অর্থবছরের পুরো সময়ের প্রায় সমান। গত অর্থবছর মোট $337 কোটি সমপরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই-মার্চ মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে, যেখানে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধের এই তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের জুলাই থেকে মার্চে দেশে মোট প্রায় $481 কোটি সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। এ সময় ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে অর্থ ছাড়ের প্রায় 2/3 সমান। বিদেশি ঋণ বাবদ পরিশোধের মধ্যে আসলে পরিমাণ $201 কোটি, সুদ বাবদ $120 কোটি পরিশোধ হয়েছে। এক বছরের ব্যবধানে $64 কোটি বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশ সরকারকে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।